ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট 2026 এর প্রস্তুতির আজকের ক্লাসে লিটারি স্কুলস এবং মুভমেন্টে ক্লাস নাম্বার 44 এ আমরা জঙ্গিয়ান ক্রিটিসিজম নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা এই রিনেটের প্রিপারেশন নিচ্ছ বা আগামী দিনে ডিসেম্বরের নেট বা সেটের জন্য প্রিপেয়ার হচ্ছ, তোমরা এই সমস্ত ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। তাহলে আশা করছি লিটারি স্কুলস এবং মুভমেন্টের উপরে যে কোনো ধরনের প্রশ্নে কারোরই আর কোনো অসুবিধা থাকবে না। আমার এই চ্যানেলে তোমরা নেট এবং সেটের উদ্দেশ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যাচ্ছ, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে নিও এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে পরবর্তী প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও আজকের ক্লাসে পিডিএফটা পেতে হলে বা যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নিতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। দুটোরই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দেখো, ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট প্রিপারেশনের আজকের ক্লাসে লিটারি স্কুলস এবং মুভমেন্টের উপরে আমরা জঙ্গিয়ান ক্রিটিসিজম নিয়ে আলোচনা করব। আমি অলরেডি এর আগে ফ্রয়েডিয়ান ক্রিটিসিজম নিয়ে আলোচনা করেছি, সেখানেও কিছুটা আমি এই জঙ্গিয়ান ক্রিটিসিজমের উপরে আলোকপাত করেছি। তবে আজকের ক্লাসে আমরা পার্টিকুলারলি জঙ্গিয়ান ক্রিটিসিজম নিয়ে ইন ডিটেইল আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের সবার জন্যই ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই মন দিয়ে ফলো করবে। দেখো, জঙ্গিয়ান ক্রিটিসিজম বলতে কার্ল গুস্তাভ জং তার যে মনস্তাত্ত্বিক সাহিত্য সমালোচনা সেটাকেই বোঝাচ্ছে। কার্ল গুস্তাভ জং তিনি একজন সুইজারল্যান্ডের মনস্তাত্ত্বিক বা সাইকোলজিস্ট ছিলেন এবং প্রথম জীবনে তিনি সিগমন্ড ফ্রয়েডের সহযোগী ছিলেন। তবে প্রথম জীবনে তিনি সিগমন্ড ফ্রয়েডের সহযোগী থাকলেও পরবর্তীকালে ফ্রয়েডের সেই যে লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা, সেই যে থিওরিটা, তার সাথে কার্ল জুঙের কিন্তু মতপার্থক্য ঘটে। তিনি সেই ফ্রয়েডিয়ান লিবিডোর তত্ত্বের উপরে দ্বিমত পোষণ করেন এবং নিজের আলাদা একটা মনস্তাত্ত্বিক ধারা তিনি তৈরি করেন, যেটা অ্যানালিটিক্যাল সাইকোলজি বা বিশ্লেষণাত্মক মনোবিজ্ঞান নামে পরিচিত। তো দেখো, কোর কনসেপ্ট দ্য গ্রেট স্প্লিট। গ্রেট স্প্লিট বলতে দেখো, কার্ল ইয়ং সিগমন্ড ফ্রয়েডের সেই সম্পূর্ণ যে যৌন ভিত্তিক অবচেতন মনের যে ধারণা, সেটাকে সম্পূর্ণভাবে তিনি প্রত্যাখ্যান করেছিলেন, লিবিডিনাল সেই ধারণাটাকে। ফ্রয়েড কি মনে করতেন? মানুষের অবচেতন মন কেবল তার ব্যক্তিগত সেই অবদমিত ইচ্ছা দ্বারা গঠিত। কিন্তু ইয়ং এসে এখানে কি বললেন? তিনি এই ধারণার বাইরে গিয়ে মানুষের মনের একটা গভীর এবং একটা সার্বজনীন স্তরের সন্ধান দিলেন। বোঝা গেছে? তো এই ক্ষেত্রে একটা পার্থক্য ঘটলো, ভাঙন ঘটলো, দ্য গ্রেট স্প্লিট বলা হয়েছে, দ্য টার্নিং পয়েন্ট। দেখো, 1912 সালে কার্ল ইয়ং তার সেই বিখ্যাত বই সিম্বলস অফ ট্রান্সফরমেশন প্রকাশ করলেন। আর এই বইটা প্রকাশের মাধ্যমেই ফ্রয়েডের সেই মনস্তাত্ত্বিক চিন্তাধারার সাথে ইয়ং এর চূড়ান্ত বিচ্ছেদ ঘটলো এবং ইয়ং নিজের অ্যানালিটিক্যাল সাইকোলজি বা বিশ্লেষণাত্মক মনোবিজ্ঞানের একটা ফাউন্ডেশন তিনি স্থাপন করলেন। বোঝা গেছে? এরপরে দ্য কোর প্রিমাইস, মানে মূল যে বিষয়। তো ইয়ং তার সাহিত্য সমালোচনার প্রধান যে বিশ্বাস, সেটা কি বলেছিলেন? যে সাহিত্য কোনো একজন লেখকের ব্যক্তিগত মানসিক সেই কমপ্লেক্সিটি বা অবদমিত ইচ্ছার প্রকাশ নয়। সাহিত্য হচ্ছে আদিম, চিরন্তন এবং মানবজাতির বহু যুগ ধরে ভাগ করে নেওয়া সাধারণ অভিজ্ঞতার একটা আর্টিস্টিক রূপ, যেটা বিভিন্ন ঐতিহাসিক যুগে ভিন্ন ভিন্ন টেক্সটের মাধ্যমে প্রকাশ পায়। মানে ফ্রয়েড মনে করতেন সাহিত্য হচ্ছে লেখকের ব্যক্তিগত অবদমিত ইচ্ছা বা মানসিক জটিলতার প্রকাশ। মানে কোন লেখক যদি তার উপন্যাসে একটা রাগী বা অত্যাচারী বাবার চরিত্র আঁকেন, তবে ফ্রয়েডীয় ক্রিটিকরা কি বলবেন? যে লেখকের নিজের বাস্তব জীবনেই তার বাবার সাথে সম্পর্ক খারাপ ছিল অথবা তার মনে কোনো ক্ষোভ দানা বেঁধেছিল। মানে সাহিত্য কেবল লেখকের নিজস্ব মনের ব্যক্তিগত ডায়েরি। কিন্তু ইয়ং সেখানে কি বলছেন? ইয়ং সেখানে বললেন সাহিত্য এত ছোট বা সংকীর্ণ বিষয় কখনোই ছিল না বা নেই। সাহিত্য কোনো একজন লেখকের ব্যক্তিগত মনের জটিলতার বহিঃপ্রকাশ নয়। সাহিত্য হচ্ছে মানবজাতির সমষ্টিগত বা সার্বজনীন অভিজ্ঞতার প্রকাশ। মানুষ সৃষ্টির একদম আদি লগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ কিছু সাধারণ অভিজ্ঞতা ভাগ করে আসছে, যেমন মায়ের ভালোবাসা, মৃত্যুর ভয়, নায়কের লড়াই, অন্ধকারের আতঙ্ক। এগুলো প্রত্যেক দেশে প্রত্যেক মানুষের ক্ষেত্রে সেম হয়। তো এই আদিম অভিজ্ঞতাগুলো আমাদের সবার অবচেতন মনে আর্কিটাইপস মানে আদি রূপ বা প্রতীক হিসেবে জমা আছে। মানে তিনি বলতে চাইছেন সাহিত্য কোনো একজন ব্যক্তির একক মনের সৃষ্টি নয়, বরং তার যুগ যুগ ধরে চলে আসা সমগ্র মানবজাতির একটা সম্মিলিত মনের অবচেতন রূপ বা গল্পগাথা। এখানেই ফ্রয়েডের সাথে তার পার্থক্য ঘটে। বোঝা গেছে? তাহলে এখানে আমরা এই ডায়াগ্রামে দেখবো কার্ল ইয়ং মানুষের মনকে সম্পূর্ণভাবে যে একটা স্ট্রাকচারে বেঁধেছেন সেটা কি। প্রথমে আসছে সাইক। সাইক মানে মানব মন, তাই না? তো মানব মনের দুটো ভাগ, কনসিয়াস এবং আনকনসিয়াস। যেমন সমুদ্রের উপরের অংশটা দেখা যায়, সেরকমই আমাদের মনের উপরের অংশটা হচ্ছে কনসিয়াস, সচেতন মন। আমরা বর্তমানে যেটা ভাবছি করছি সেটা হচ্ছে এই মনের অংশ। কনসিয়াসে কি রয়েছে? পার্সোনা, দা পার্সোনা, মুখোশ। সমাজে সবার সামনে ভালো চেনার জন্য বা মানিয়ে নেওয়ার জন্য আমরা যে কৃত্রিম একটা রূপ ধারণ করি সেটাকে পার্সোনা বলে।
অফিসে বসার সামনে আমরা কেমন আচরণ করি, শান্ত, কিন্তু বাড়িতে কেউ কিছু বলে দিলে আমাদের বিরুদ্ধে আমরা রেগে তেড়ে মেরে যাই, তাই না? তাহলে আমরা পার্সোনা ধারণ করি। আনকনসিয়াস কি? দেখো, সমুদ্রের নিচে যেমন বিশাল একটা বড় অংশ লুকিয়ে থাকে জলের, উপরে আর কতটুকু দেখতে পাই আমরা, তো সেরকমই এই আনকনসিয়াস। এই আনকনসিয়াস আবার দুটো স্তরে বিভক্ত, পার্সোনাল আর কালেকটিভ। পার্সোনাল আনকনসিয়াসনেস মানে ব্যক্তিগত অবচেতন, মানে এটা কেবলই আমাদের নিজেদের জীবনের ঘটনা দিয়ে তৈরি। এখানে আমরা ভুলে যাওয়া স্মৃতি বা চেপে রাখা ইচ্ছাগুলোকে জমিয়ে রাখি, বুঝা গেছে? আর কালেকটিভ আনকনসিয়াসনেস এটা কোনো একার মন নয়, বরং পৃথিবীর সমস্ত মানুষের সাধারণ অবচেতন স্তর। আদিমকাল থেকে চলে আসা মানুষের ভয়, ভালোবাসা, অভিজ্ঞতা এখানে বংশ পরম্পরায় জমা থাকছে। আর এর প্রধান অংশ কি কি? শ্যাডো, অ্যানিমা অ্যানিমাস, দ্য সেলফ। দেখো, শ্যাডো হচ্ছে মানে মনের ভেতরের অন্ধকার অংশ, রাগ, হিংসা, লোভ, যেগুলো সমাজের ভয়ে মানুষ লুকিয়ে রাখে। অ্যানিমা কি? দেখো, অ্যানিমা হচ্ছে পুরুষের অবচেতন মনে লুকিয়ে থাকা নারী সুলভ গুণ, আবেগ, মায়া। আর অ্যানিমাস উল্টোটা, নারীর অবচেতন মনে লুকিয়ে থাকা পুরুষ সুলভ গুণ, যুক্তি, শক্তি, এগুলো। আর সেলফ হচ্ছে আসল সত্তা, এটা মনের একদম শেষ স্তর এবং কেন্দ্রবিন্দু। যখন একজন মানুষ তার মনের মুখোশ মানে সেই পার্সোনা, শ্যাডো এবং তার সেই নারী সুলভ গুণগুলোকে চিনে নেয় এবং চিনে নিয়ে মনের মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে পারে, তখন সে তার আসল রূপ বা দ্য সেলফ খুঁজে পায়। বোঝা গেছে? তাহলে কার্ল ইয়ং এর এই যে শ্রেণী বিভাগটা, এটা আমরা দেখতে পেলাম। ইয়ং যখন তার অবচেতন মনে শ্রেণী বিভাগ করেন, তখন ফ্রয়েডের পুরো অবচেতন মনের ধারণাটাকে তিনি কেবল একটা ছোট অংশে, পার্সোনাল আনকনসিয়াস বলে দিয়ে তিনি রেখে দেন, ব্যক্তিগত অবচেতন হিসেবে চিহ্নিত করেন। কারণ ফ্রয়েডের মডেলের মূল কি ছিল? ইগো, সুপার ইগো, তাই না? আর ইয়াং এর অ্যানালিটিক্যাল সাইকোলজির এই যে ডায়াগ্রামে, এটা মানুষের সমগ্র মন বা সাইকের একটা সম্পূর্ণ ডায়াগ্রাম, সেটা আমরা বুঝতে পারছি, যেটা দেখাচ্ছে যে মানুষের মন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতায় সীমাবদ্ধ নয়। ইয়াং ফ্রয়েডের অবচেতন মনের সেই ধারণাকে মেনে নিলেও তার সেই পরিধি আরো বাড়িয়ে দিয়েছেন, সেটাই এখানে দেখানো হয়েছে। ফ্রয়েড যেখানে শুধু ব্যক্তিগত মানে পার্সোনাল আনকনসিয়াসনেস পর্যন্ত থেমে গিয়েছিলেন, তিনি এখানে এই যে কালেকটিভ আনকনসিয়াসনেস বা সমষ্টিগত অবচেতন আবিষ্কার করে দেখিয়েছেন। সাহিত্যিক বা কবিরা যখন কোনো কালজয়ী চরিত্র বা প্রতীক সৃষ্টি করে, তখন তারা আসলে এই যে ইয়াং এর দেওয়া এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের কালেকটিভ আনকনসিয়াসনেস, এই যে শ্যাডো, অ্যানিমা, অ্যানিমাস, এগুলো থেকে উপাদান সংগ্রহ করেন। তাই সাহিত্য সমালোচনার জন্য এই যে স্ট্রাকচারটা, এটা বোঝা কিন্তু খুবই জরুরি। ইয়াং এর এই স্ট্রাকচারটা বোঝা গেছে? এবারে আমরা কার্ল ইয়ং এর এই তত্ত্বগুলোর সম্পর্কে আলোচনা করব। দেখো, কালেকটিভ আনকনসিয়াস, সমষ্টিগত অবচেতন মন, এটা মানুষের অবচেতন মনের এমন একটা স্তর যেটা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির একার নয়। পৃথিবীর সমস্ত মানুষই জন্মসূত্রে এই ধরনের মন একে অপরের সাথে ভাগ করে নেয়। মানে ইয়াং এর মতে আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর ধরে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছে, ভয় পেয়েছে বা আনন্দ পেয়েছে, সেগুলো আমাদের ডিএনএ এর মতোই আমাদের অবচেতন মনেও জমা হয়ে আছে। ইন্টারনাল অ্যানসেস্ট্রাল মেমোরিজ বলে সেটাকে। যেমন সদ্যজাত জন্মানো বাঘের বাচ্চা, একটা সদ্য জন্মানো বাঘের বাচ্চা যেমন জানে কিভাবে শিকার করতে হয়, এটা তাকে শেখাতে হয় না, ঠিক তেমনই মানুষও, মানে মানুষের শিশুও জন্ম থেকেই কিছু আদিম ভয় বা টান সাথে নিয়েই জন্মায়। এটাই কালেকটিভ কনসিয়াসনেস। আর্কিটাইপস, দেখো, আর্কিটাইপস হচ্ছে আদি রূপ, সমষ্টিগত অবচেতন মনের ভেতরে যে আদিম ছবি বা স্ট্রাকচার বা চরিত্রের সেই ছাঁচ লুকিয়ে থাকছে, সেটাই হচ্ছে আর্কিটাইপ, ইউনিভার্সাল মেন্টাল প্যাটার্নস অর ইমেজ টেমপ্লেটস। কিন্তু এই আর্কিটাইপ গুলো সমস্ত পৃথিবীর রূপকথা, পুরাণ এবং সাহিত্যে বারবার ঘুরে ফিরে আসে। মানুষ আলাদা হলেও তাদের মনের ভেতরের এই যে চরিত্রগুলোর যে স্ট্রাকচার, সেটা একই থাকে। রিপিট অ্যাক্রস গ্লোবাল মিথস অ্যান্ড স্টোরিজ বলা হচ্ছে এটাকে। মানে তোমরা বাংলায় যদি ঠাকুমার ঝুলি পড়ো আর গ্রিক পুরাণে যদি পড়তে যাও, তোমরা সেই হলিউডের সুপার হিরোর সিনেমাগুলো যদি দেখো, স্পাইডারম্যান, আয়রন ম্যান, সব জায়গাতেই একজন নায়ক থাকবে, ভালো মন্দের লড়াই থাকবে। আবার গল্পের জন্য একজন জ্ঞানী বৃদ্ধও দেখতে পাবো আমরা সব জায়গাতে। তো এই যে চিরন্তন চরিত্রগুলোই হচ্ছে আর্কিটাইপ, বোঝা গেছে? আর ইন্ডিভিজুয়েশন মানে ব্যক্তিকরণ। তো এটা মানুষের জীবনের এমন একটা মনস্তাত্ত্বিক জার্নি, যার মাধ্যমে মানুষ নিজের ভেতরের সচেতন এবং অবচেতন সবকটা অংশকে চিনে নিয়ে নিজের আসল রূপটাকে খুঁজে পায়। ইয়ং এটাকে একটা আজীবন চলার মতো প্রক্রিয়া বলছেন, মানে লাইফ লং সাইকোলজিক্যাল প্রসেস বলছেন। মানুষ যখন সমাজের জন্য পড়া সেই মুখোশটাকে সরিয়ে দিচ্ছে এবং নিজের ভেতরের নারী পুরুষের সত্তাটাকে সে তখন মেনে নিচ্ছে, তখন তার মনের সমস্ত দ্বন্দ্বই কিন্তু মুছে যায়। এর ফলে মানুষ সেই পরম আধ্যাত্মিক পূর্ণতাটা পাচ্ছে, স্পিরিচুয়াল হোলনেসটা লাভ করছে। তার আসল কেন্দ্র তখন সেলফে পৌঁছে যাচ্ছে। যে কোনো মহাকাব্য বা উপন্যাসের নায়ক যখন ঘর ছেড়ে এক কঠিন যাত্রায় বের হয়, নানা রকম বিপদের মুখোমুখি হয়ে সে নিজের ভুলগুলো বুঝতে পারে এবং শেষে একটা পরিপক্ক জ্ঞানী মানুষ হিসেবে সে ফিরে আসে। ওডিসিতে আমরা তাই পেয়েছি, বিভূতিভূষণে অপুর জীবনে তাই রেখেছি। তো সাহিত্যের এই যে আত্ম উপলব্ধি যাত্রাটাই হচ্ছে ইয়াং এর সেই ইন্ডিভিজুয়েশন। ইয়াং এর ক্রিটিকরা এটাকেই ইন্ডিভিজুয়েশন বলেছেন, বোঝা গেছে?
এরপরে আমরা দ্য 4 মেজর আর্কিটাইপস নিয়ে আলোচনা করব। ইয়াং মানুষের মনকে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে জন্মাবার পর থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার লড়াইয়ে প্রত্যেকটা মানুষকে 4টা আলাদা আলাদা মানসিক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই পরিস্থিতিগুলো থেকেই কিন্তু এই 4টে আর্কিটাইপের জন্ম হয়েছে। প্রথমটা কি? দা পার্সোনা। দেখো, মানুষ একটা সামাজিক জীব। সমাজে বাস করতে গেলে সবাই যেটা ভাবে সবার কাছে সেটা প্রকাশ করতে পারে না। ছোট থেকেই সমাজ, স্কুল এবং পরিবার আমাদেরকে শেখাচ্ছে কিভাবে ভদ্র আচরণ করতে হয়। তো সমাজে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য, অন্যদের কাছে গ্রহণযোগ্য নিজেকে করে তোলার জন্য সেই তাগিদ থেকে মানুষের মনে মুখোশের জন্ম হয়, যেটাকে পার্সোনা বলছে। গ্রিক নাটকে অভিনেতারা কি করতো? মুখোশ পরতো মঞ্চে অভিনয় করার জন্য। তো ইয়াং সেই শব্দটাই এখানে ব্যবহার করেছেন। এটা হচ্ছে সমাজের স্টেজে মানুষের অভিনয়ের একটা মুখোশ। দ্বিতীয়ত শ্যাডো। কোথা থেকে এলো? দেখো, মানুষ সৃষ্টির আদি লগ্নে পশুর মতোই হিংস্র ছিল, আদিম ছিল। কিন্তু সমাজ তৈরি হওয়ার পর মানুষ তার আদিম পশু ভিত্তিক সেই ইচ্ছাগুলোকে জোর করে মনের গভীরে চেপে রাখতে বাধ্য হয়। সমাজ যে আচরণগুলোকে খারাপ বলে বা বর্জন করে, আমরা সচেতনভাবে সেগুলোকে মন থেকে মুছে ফেলতে পারি না। তো সেগুলোকেই অবচেতন মনে গিয়ে আমরা জমা করি। তো শ্যাডো বা মনের অন্ধকার দিক সেগুলোই তৈরি করে দিচ্ছে। এটা আমাদের সেই আদিম বন্য ইতিহাসের অবশিষ্টাংশ। অ্যানিমাস তো বললামই, মানব জাতির ইতিহাসের শুরু থেকে নারী এবং পুরুষ একসাথে বসবাস করে আসছে। তো একজন পুরুষ তার জীবনে মা, বোন, স্ত্রী বা মেয়ের রূপ দেখেছে। তো একইভাবে একজন নারীও তার জীবনে বাবা, ভাই, স্বামীর রূপ দেখেছে। তো হাজার হাজার বছর ধরে বিপরীত লিঙ্গের সাথে এই যে মেলামেশা, এর ফলে পুরুষের অবচেতন মনে নারীর একটা চিরন্তন ছবি মানে অ্যানিমা, বা নারীর অবচেতন মনে পুরুষের একটা চিরন্তন ছবি বা অ্যানিমাসের স্থায়ীভাবে প্রভাব দেখা গিয়েছে। তো ইয়াং এর মতে একজন পুরুষ জিনগতভাবেই তার মনের ভেতরে কিছুটা নারীত্ব এবং নারী তার মনের ভেতরে কিছুটা পুরুষত্ব নিয়েই জন্মাচ্ছে, যেটাকে অ্যানিমা এবং অ্যানিমাস বলা হচ্ছে। আর সেলফ তো বললামই, যে মানুষের মন যখন পার্সোনা, শ্যাডো, অ্যানিমা, অ্যানিমাসের দ্বন্দ্বে ক্লান্ত হয়ে পড়ছে, তখন মানুষ ভেতর থেকে একটা আধ্যাত্মিক মনস্তাত্ত্বিক তাগিদ অনুভব করে। নিজের সমস্ত ভালো মন্দকে সে একটা সুতোয় বাঁধে তখন। তো মনের সবকটা টুকরোকে একসাথে জুড়ে দিয়ে সম্পূর্ণ শান্ত, ভারসাম্যপূর্ণ মন তৈরি করার যে চিরন্তন চেষ্টা, তা থেকেই এই সেলফের জন্ম হয়। এটা মানুষের মনের অন্তিম লক্ষ্য, যেটা তাকে মানসিক শান্তি দেয় এবং পূর্ণতা দেয়। বোঝা গেছে? এরপরে আমরা ক্যানোনিক্যাল ক্রিটিক্স অ্যান্ড কোর্ট টেক্সট নিয়ে আলোচনা করব। দেখো, এই যে তত্ত্বগুলো কার্ল ইয়ুং দেওয়ার পরে এই তত্ত্বের ক্রিটিসিজমও হয়েছিল। তো তার মধ্যে সবার প্রথমে আমরা মড বটকিনকে পাবো। মড বটকিন ইয়ুঙ্গীয় এই যে লিটারারি ক্রিটিসিজমে সবার প্রথম ব্যক্তিত্ব। তার টেক্সট বললে আমরা আর্কিটাইপাল প্যাটার্নস ইন পোয়েট্রি, সাইকোলজিক্যাল স্টাডিজ অফ ইমাজিনেশন পাবো 1934-এ। তো এই বইটাকে প্রাতিষ্ঠানিক ইয়ুঙ্গীয় সেই সাহিত্য সমালোচনার একদম ফাউন্ডেশনাল টেক্সট বলা হয়। এই বইটার মাধ্যমেই সাহিত্যে ইয়াং এর সেই আর্কিটাইপ যে থিওরি, সেটার আনুষ্ঠানিক প্রয়োগ শুরু হয়। তো অ্যাপ্লিকেশন কিভাবে হয়? তিনি মূলত দুটো বিখ্যাত কবিতার উপরে এই তত্ত্বটা প্রয়োগ করে দেখিয়েছিলেন। এস টি কোলরিজের রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার এবং জন মিল্টনের প্যারাডাইস লস্ট। ফ্রয়েডিয়ান ক্রিটিসিজমেও আমি আলোচনা করেছিলাম অলরেডি, এটা বোঝা গেছে, তাই ইন ডিটেইল আর এখানে বলছি না। দ্বিতীয়ত আমরা নর্থ অফ ফ্রাইকে পাবো। নর্থ অফ ফ্রাই ইনি আর্কিটাইপাল ক্রিটিসিজমকে আরো একদম এগিয়ে নিয়ে গিয়েছেন। নিয়ে গিয়ে তিনি সাহিত্যের একটা সুনির্দিষ্ট একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। তার টেক্সট বলতে আমরা অ্যানাটমি অফ ক্রিটিসিজম পাচ্ছি 1957-এ। এটা ইংরেজি সাহিত্যের ক্রিটিসিজমের ইতিহাসে একটা মাইলস্টোন। আর ফ্রাই আর্কিটাইপাল এই যে ক্রিটিসিজমকে একটা সুসংগঠিত একটা স্ট্রাকচার প্রদান করেন। তার সেই 4 মেথডই আমরা পাচ্ছি। মানব সাহিত্যের 4টে প্রধান ধারা, ঠিক আছে, বা জনরা, 4টা সেই ঋতুর সাথে তুলনা করেছেন তিনি 4টে ধারাকে। স্প্রিং ইকুয়াল টু কমেডি, সামার ইকুয়াল টু রোমান্স, অটাম ইকুয়াল টু ট্র্যাজেডি, আর উইন্টার ইকুয়াল টু আয়রনি অ্যান্ড স্যাটায়ার। বোঝা গেছে? কারণ বসন্ত যেমন নতুন জন্ম, পুনরুত্থান এবং আনন্দের প্রতীক, সাহিত্যের কমেডিও তেমনই মিলন, বিয়ে এবং খুশির মাধ্যমে শেষ হয়। আর শরৎকালে যেমন গাছের পাতা ঝরে, তেমন ট্র্যাজেডিতেও নায়কের পতন ঘটে। আর শীতকালে যেমন অন্ধকার, অবক্ষয় এবং জড়তার প্রতীক, ব্যঙ্গাত্মক সাহিত্য তেমনই সমাজের অন্ধকার এবং বিশৃঙ্খলাকেই তুলে ধরে। বোঝা গেছে? নেক্সট দেখো, জোসেফ ক্যাম্পবেলকে আমরা পাচ্ছি। জোসেফ ক্যাম্পবেল ইনি মূলত পুরাণের সেই তুলনামূলক আলোচনার জন্য বিখ্যাত এবং ওনার থিওরিটা কার্ল ইয়ুং এর ভাবনার উপরেই ভিত্তি করে তৈরি। তার টেক্সট বললে আমরা দ্য হিরো উইথ 1000 ফেসেস পাবো 1949-এ। এই বইটার নাম এবং ইয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তিনি কার্ল ইয়ুং এর মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির পুরাণের মধ্যে তুলনা করার একটা ওয়ে তিনি খুলে দিয়েছিলেন। ঠিক আছে? ক্যাম্পবেল প্রমাণ করেছিলেন যে রামায়ণ বা ওডিসির থেকে শুরু করে হ্যারি পটার বা স্টার ওয়ার্স পর্যন্ত পৃথিবীর যে কোনো সংস্কৃতির বীর বা নায়কের গল্প আসলে একটাই সার্বজনীন আর্কিটাইপ মেনেই হয়। তো তার এই যে যাত্রা, এই যাত্রার মূল 3টে ধাপ রয়েছে: সেপারেশন, ইনিশিয়েশন আর রিটার্ন। সেপারেশন হচ্ছে নায়ক তার চেনা জগৎ ছেড়ে একটা অজানা অভিযানে পা বাড়াচ্ছে। আর ইনিশিয়েশন নায়ক নানা রকম পরীক্ষা বা বিপদের মুখোমুখি হচ্ছে।
দানব বধ করছে, নতুন জ্ঞান বা শক্তি লাভ করছে, আর রিটার্ন হচ্ছে সমস্ত বাধা পেরিয়ে নতুন রূপান্তরিত মানুষ হিসেবে নায়ক আবার নিজের সমাজে ফিরে আসছে। বোঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা লেসলি ফিডলারকে পাবো। লেসলি ফিডলার ইনি মূলত আমেরিকান উপন্যাসের গভীরে লুকিয়ে থাকা সমস্ত আর্কিটাইপ গুলো নিয়ে কাজ করেছেন। বোঝা গেছে? তার কি টেক্সট বলতে লাভ অ্যান্ড ডেথ ইন দ্য আমেরিকান নভেল পাচ্ছি আমরা 1960-তে। তিনি আর্কিটাইপাল স্ট্রাকচারকে বিশেষভাবে আমেরিকান সাহিত্যের উপর প্রয়োগ করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন কিভাবে আমেরিকান উপন্যাসে গথিক হরর, রেস এবং আধুনিক সভ্যতা থেকে পালিয়ে প্রকৃতির কোলে আশ্রয় নেওয়ার সেই যে প্রবণতাগুলো বারবার আর্কিটাইপ হিসেবেই ফিরে এসেছে। বোঝা গেছে? তাহলে আমেরিকান সাহিত্যের ক্ষেত্রে লেসলি ফিডলার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমি ফ্রয়েড এবং ইয়ং এর মধ্যে একটা তুলনামূলক একটা ছক ড্র করেছি, যেটা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে এক ঝলক দেখে নিতে কিন্তু খুবই হেল্প করবে। দেখো, এক্ষেত্রে ফিচার রয়েছে ফ্রয়েডিয়ান ক্রিটিসিজমে কি বলা হয়েছে আর জঙ্গিয়ান ক্রিটিসিজমে কি বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে মূল বৈশিষ্ট্য কি ছিল? ব্যক্তির নিজস্ব অবচেতন মন এবং তার মনের সেই দমিত যৌন বা মানসিক ইচ্ছার। এক্ষেত্রে মূল বৈশিষ্ট্য কি ছিল? মানব জাতির সমষ্টিগত অবচেতন মন এবং সার্বজনীন পৌরাণিক প্রতীক। এক্ষেত্রে মূল চালিকা শক্তি কি? ফ্রয়েডের মতে মূল চালিকা শক্তি, মানুষের মনের মূল চালিকা শক্তি হচ্ছে আনন্দ পাওয়ার ইচ্ছা বা যৌন শক্তি। আর ইয়াং এর মতে এটা কোনো যৌন শক্তি নয়, এটা হচ্ছে এক মানসিক শক্তি যার লক্ষ্য হচ্ছে মনের ভেতরে ভারসাম্য আনা, তাই না? আর টেক্সচুয়াল ভিউ, দেখো ফ্রয়েড সাহিত্যকে মানুষের এক ধরনের লুকানো স্বপ্ন হিসেবে দেখেছেন। তার মধ্যে মানুষ স্বপ্নে যেমন তার অবদমিত ইচ্ছা পূরণ করতে চায়, লেখকও তেমন সাহিত্যের পাতায় নিজের মনের অবদমিত অবচেতন বাসনাগুলোকে রূপক আকারে ফুটিয়ে তোলেন। আর ইয়ংগীয় দৃষ্টিভঙ্গি কি? ইয়াং সাহিত্যকে কোনো মানসিক রোগ বা ব্যক্তিগত স্বপ্ন মনে করতেন না। তার মতে সাহিত্য হচ্ছে চিরন্তন সার্বজনীন সত্যের বহিঃপ্রকাশ। সাহিত্য এমন একটা মাধ্যম যেটা কোনো একজন ব্যক্তির গণ্ডি ছাড়িয়ে সমগ্র মানবজাতির প্রাচীন এবং যৌথ চেতনাকে সবার সামনে তুলে ধরে। আর কি টার্ম বলতে ফ্রয়েডীয় ক্রিটিসিজমে আমরা কি টার্ম বললে ওডিপাস কমপ্লেক্স, ইগো, সুপারিগো এগুলো পাচ্ছি। আর জঙ্গিয়ান টার্মস বলতে আর্কিটাইপ, ইন্ডিভিজুয়েশন, শ্যাডো এগুলো পাচ্ছি, তাই না? তাহলে আমরা জানলাম যে ফ্রয়েডের মনস্তত্ত্বের পরিধিটা বাড়িয়ে দিয়েছিলেন কার্ল ইয়ং। তিনি সমষ্টিগত অবচেতন মন নিয়ে কথা বলেছিলেন, তিনি আর্কিটাইপ নিয়ে কথা বলেছিলেন, তিনি ইন্ডিভিজুয়েশনের ধারণা দিয়েছিলেন। 4 প্রকার আর্কেটাইপ আমরা এখানে দেখতে পেলাম: পার্সোনা, শ্যাডো, অ্যানিমাস আর সেলফ। এছাড়া আমরা প্রধান ক্রিটিকদেরকে পেলাম মড বটকিন, নর্থ ফেয়ার, জোসেফ ক্যাম্পবেল এবং আমেরিকান সাহিত্যে লেসলি ফিডলার। তাহলে ফ্রয়েডের কাছে সাহিত্য হচ্ছে মানুষের ব্যক্তিগত অবদমিত ইচ্ছা বা মানুষের মানসিক রোগ প্রকাশ, যার চালিকা শক্তি হচ্ছে যৌন শক্তি। আর ইয়াং এর কাছে সাহিত্য হচ্ছে সমগ্র মানবজাতির আদিম যৌথ অবচেতন চেতনা বা সার্বজনীন সত্যের একটা আর্টিস্টিক বহিঃপ্রকাশ। বোঝা গেছে? তো এই ছিল ইয়ংয়ান ক্রিটিসিজম। ইয়ংয়ান ক্রিটিসিজম নিয়ে আশা করি প্রত্যেককে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি, কারো কোথাও অসুবিধা নেই। কার কেমন লাগলো জানাবে ক্লাসটা। ভালো লাগলে ক্লাসটা একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এবং এই ধরনেরই গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাস পেয়ে যেতে হলে অবশ্যই চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে লিটারেরি স্কুলস এবং মুভমেন্টের এর পরবর্তী অংশটা নিয়ে।